মন খারাপ করে থাকিস না কোমল। মারে, তোর পিসি আর দিদির কথাই কিছু মনে করিস না। ওরা ওরা তোকে বুঝতে চায় না। এ কি, মা তো দেখছি আমার উপর রেগেই নেই। তার মানে এখন আমি যাকে দেখলাম সে হচ্ছে কোমল, আর কোমল সত্যি নির্দোষ। আমাদের বাড়িতে যার সঙ্গে দেখা হয়েছে এবং যে আমার গায়ে কাদা ছুঁড়ে মেরেছিল সে হচ্ছে স্বর্ণালী। ওই মেয়েটা ভীষণ পাজি। কোমল তার নামের মতো সরল, আর আমি আজ ওর সাথে অভদ্রতা করলাম। আমাকে কালকের মধ্যে ওর কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু কি করে? ওই স্বর্ণালী আর পিসিমা তো সারাক্ষণ পাহারায় থাকে। তুই দেখলি তাই ওই হার হাওয়াতে চাষিদের সাহস কত দূর বেড়েছে। রাজপুতর সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলেছে। তা তো বললেই কর্তা, তবে রাজপুত্রের নজরটা কিন্তু আপনার ওপর খুব কড়া। বেশি তরপাতে গেলে শেষে কিপ্টেমি আর জমিদারি দুটোই না খোয়াতে হয়। বাবা বলল আমাদের মোড়ল বাবু তেমন একটা সুবিধের মানুষ নয়, আবার তার ছেলেকেও আমার তেমন একটি সুবিধের মানুষও মনে হলো না। তাহলে পিসিমা কেন স্বর্ণের বিয়ে তার সঙ্গে দিতে চাইছে? মা তো বললো স্বর্ণের বিয়ে পিসিমা যতই মোড়ল বাড়িতে দিতে চাক না কেন, বাবা মা এটা হতে দেবে না। তাই যেন হয়, যা কিছু হয়ে যাক, স্বর্ণের যেন কোনো খারাপ না হয়, ওর যেন ওই খারাপ বাড়িতে বিয়ে না হয়। রাত আরো গভীর হয়েছে। ভোলা রাজদরবার থেকে ফেরার পর থেকে খুব চিন্তিত। ভোলা ঘরের দাওয়ায় বসে আছে। পরমা রান্না শেষ করে ভোলার পাশে এসে বসে। দুজনের চোখে মুখেই ভবিষ্যতের দুশ্চিন্তা স্পষ্ট। ওগো, চাল ডাল যা আছে তা দিয়ে তো কদিন চলবে, তার উপর আবার বাড়িতে অশান্তি লেগে আছে। সুমন আর স্বর্ণ মিলে কোমলটাকে অতিষ্ঠ করে তুলেছে। আজ আবার কি একটা ফিতে নিয়ে লঙ্কা কাণ্ড বেঁধে গিয়েছে গো। আমার শুধু একটাই চিনতে পরমা, এই দুই মেয়ের আমি কি গতি করব। স্বর্ণ তো তাও চটপটে, কিন্তু কোমল তো বড্ড নরম মনের। তাকে পাষাণ পৃথিবীতে আগলে রাখা বড় কঠিন। আর মোড়ল রাজামশাই তো হুকুম দিলেন ঠিকই, কিন্তু মোড়ল কি অত সহজে আমাদের প্রাপ্য ফিরিয়ে দেবে? সে তো ধূর্ত শেয়াল। হ্যাঁ, আবার মোড়লে ছেলেটা নাকি গায়ে পিড়েছে গো। সুমনা তো উঠে পড়ে লেগেছে স্বর্ণের সাথে তার ছেলের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার ভয় হয়, ওই বাড়িতে যদি আমাদের মেয়ে যায়, মোড়লকে আমাদের আর মানুষ বলে গণ্য করবে। সে তো আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওত পেতে আছে গো। ওই সম্বন্ধ হবে কিনা জানি না, কিন্তু গ্রামে সাধারণ মানুষগুলো আমার দিকে তাকিয়ে আছে। তারা আশা করছে আমি তাদের হক আদায় করে দেব, কিন্তু আমি জানি না মোড়লের বীজ দাঁত ভাঙ্গা এত সহজ নয়। সে ভেতরে ভেতরে নিশ্চয়ই কোনো বড় সাল সালছে। মেয়ের দুটোর বিয়ে না দেওয়া পর্যন্ত আমার দু চোখের পাতা এক হচ্ছে না পরমা। সে চিন্তা আমারও হয় দিনরাত, তবুও বলছি এত সব চিন্তা করে লাভ নেই। যা হওয়ার তাই হবে। এখন চলো তো, ঘরে গিয়ে খাবার মুখে দিয়ে ঘুমোবে। ওদিকে সুমনা ঘরে প্রদীপের আলোয় ফিতেটা দেখছে আর স্বর্ণকে তালিম দিচ্ছে। স্বর্ণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। শোন স্বর্ণ, এই সুযোগ হাতছাড়া করিস না। এই ফিতেটাই এখন তোর তুরুপের তাস। তুই কাল সকালে সেজে গুজে ওই আম বাগানের দিকে যাবি। আবিরকে দেখে এমন ভাব করবি যে তুই খুব খুশি। বলবি কাল আপনি যে ফিতেটা আমায় জোর করে দিয়েছেন সেটা আজ আমি চুলে পরে এসেছি। কিন্তু পিসিমা, আবির যদি আমায় চিনে ফেলে, ও যদি আমায় জিজ্ঞেস করে ফেলে কোমলকে কেন ফিতে দিয়েছিল? আরে গাধা, ও ভাবছে তোরা একজনই। ও বুঝতে পারেনি যে তোরা দুই বোন। তুই শুধু বলবি কাল লজ্জায় তুই নিজের পরিচয় দিসনি। বলবি কোমল হলো তোর বাড়ির এক কাজের মেয়ে বা দুঃসম্পর্কের বোন। সে তোকে হিংসে করে। তুই যদি একবার আবিরের মনে জায়গা করে নিতে পারিস, তবে এই মোড়ল বাড়ির গিন্নি তুইই হবি। তখন ওই কোমলকে দিয়ে পা টিপিয়ে নিতে পারবি, বুঝলি তো? তুমি ঠিকই বলেছো পিসিমা। ওই মোড়লের বাড়িতে যেতে পারলে আমার আর কোনো অভাব থাকবে না। শহর থেকে আসা দামি দামি শাড়ি পরবো। তখন দেখবো এই কোমল আর বাবা মা আমায় কি করে শাসন করে। আবির বাবু আমাকে একটা ফিতে দিল, আর সেটা পিসিমার স্বর্ণ মিলে আমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে গেল। পিসিমার স্বর্ণ কেন যে আমার সঙ্গে এমন করে কে জানে। ওরা যখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফিতেটা কেড়ে নিল, তখন মাও বাড়িতে ছিল না। মাকে তো সব কিছু বলা হয়নি। কাল সকালে মাকে আমি সবটা বলবো।
মোড়ল বাড়ির বৈঠকখানায় মোড়ল গুম হয়ে বসে তামাক টানছে। সামনে নিতাই ততস্থ হয়ে দাঁড়িয়ে আছে। নিতাই, তোকে যে খবর নিতে বলেছিলাম, তুই কি সে খবর নিয়েছিস? রাজ দরবার থেকে ফিরে এসে গ্রামের লোকগুলো কি সত্যিই খুব বেশি লাফাচ্ছে? আগে কর্তা, বলার বাড়িতে আজ উৎসবের মেজাজ। গ্রাম শুদ্ধ সবাই বলছে রাজা মশাই নাকি হুকুম দিয়েছে সব কাজটা ফেরত দিতে হবে। হারুন আর রঘু তো লাঠি খেলা শুরু করে দিয়েছে আনন্দে। আনন্দ? ওদের আনন্দ আমি বীজ রাতের পরিণত করব। রাজপুত্র কদিন নজর রাখবে, একবার নজর সরুক, তারপর দেখাবো মোড়ল কাকে বলে। আমি ভাবছি অন্য কথা, এই যে ভোলার ছোট মেয়েটা কোমল না কি যেন নাম, সে নাকি আমাদের আবিরের সাথে পুকুর ঘাটে কথা বলেছে। আবিরের সঙ্গে নাকি তার খুব ভাব হয়েছে। কথাটা কি সত্য নাকি রে? মানে কর্তা, আবির বাবু তো শহরের ছেলে, সে তো গায়ের তেমন কাউকে চেনে না, হয়তো পরিচয় হতে গিয়েছিল। আমার ছেলেকে আমি চিনি, সে বড্ড আবেগপ্রবণ। ভোলার কোনো মেয়ের সাথে যদি তার মন দেওয়া নেওয়া হয়, তবে আমার সব পরিকল্পনার ধুলোয় মিশে যাবে। আমি চাই না ভোলার মতো এক নগণ্য চাষির সাথে আমার আত্মীয়তা হোক। তুই আবিরের উপর নজর রাখবি নিতাই, আর চাষিদের বলবি খাজনা ফেরত পেতে হলে আগে তাদের বকেয়া সুদে হিসেবে চুকাতে হবে। দেখি কত ধানে কত চাল। পরদিন রাজপুত্রের কক্ষে রাজপুত্র আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রাজকীয় পোশাক খুলে সাধারণ এক যুবকের ছদ্মবেশ ধারণ করে। তার পাশে বিশ্বস্ত অনুচর বীরেন দাঁড়িয়ে। বীরেন, কাউকে জানাবে না আমি কোথায় যাচ্ছি। আমার কষ্ট হবে ভেবে পিতামশাইও আমাকে যেতে দিতে চাইছে না, তাই আমি বাধ্য হয়ে তাকে মিথ্যে বলেছি আমার খাবার আর থাকার ব্যবস্থা করে তবেই আমি যাচ্ছি। সত্যটা পিতা জানলে হয়তো বিচলিত হবেন, কিন্তু প্রজাদের প্রকৃত কান্না শুনতে হলে সিংহাসনে বসে থাকা চলে না। কিন্তু রাজপুত্র, গ্রামের আবহাওয়া এখন উত্তপ্ত। মোড়ল যদি আপনাকে চিনে ফেলে তবে আপনার জীবনে ঝুঁকি হতে পারে। এভাবে নিরস্ত্র হয়ে যাবেন না। আমাকে কেউ চিনবে না। এই তালিমারা জামা আর মলিন কাপড়ে আমি সাধারণ এক ভ্রাম্যমান কৃষকের মতো গ্রামে মিশে যাব। আমি দেখতে চাই মোড়ল কিভাবে প্রজাদের বঞ্চিত করছে। আর ওই ভোলা নামের লোকটা, সে কি সত্যিই ন্যায়পরায়ণ নাকি সেও নিজের স্বার্থে রাজপ্রাসাদে এসেছিল, সব আমি নিজের চোখে যাচাই করব। পরদিন সকালে আবির কালকের অপরাধবোধ থেকে আজ আবার আমবাগানে এসেছে কোমলের সাথে দেখা করতে। কালকে তো কোমল মেয়েটাকে ওই নতুন ফিতে জোড়া আমি জোর করেই দিলাম, বলেও ছিলাম যদি সে আমাকে মন থেকে ক্ষমা করে তবে আজ যেন সে ফিতে মাথায় দিয়ে জল নিতে আসে আমার মাঝপথে এই আম বাগানে, যেন আমার সঙ্গে দেখা করে। কে জানে সে আসবে কিনা আর আমার দেওয়া ফিতেটা মাথায় পড়বে কিনা। একটু পরেই আবির দেখতে পায় কোমল আসছে, কিন্তু সেখানে কোমলের বদলে এসে হাজির হয়েছে স্বর্ণ। স্বর্ণের চুলে সেই রেশমি ফিতে বাঁধা। আরে তুমি, আমি তো ভাবলাম মানে তুমি আসবে না। কেন আসবো না? আপনি এত সুন্দর একটা ফিতে আমায় উপহার দিলেন, সেটা পরে আপনাকে দেখাতে আসবো না? দেখুন তো আমায় কেমন লাগছে। একই, কালকের মেয়েটা তো ছিল শান্ত, চোখ দুটো ছিল মায়ায় ভরা, আর আজের মেয়েটার কথা বলার ধরন তো একদম আলাদা। এত চপলতা তো কাল দেখিনি। ভালোই লাগছে, কিন্তু কাল তো তুমি বললে তোমার নাম কোমল আর তুমি আমাকে চিনতে পারছো না। দূর, ওটা তো আমি মজা করে বলেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আপনি আমায় চিনতে পারেন কিনা। আমার নাম স্বর্ণ, আর কোমল ও তো আমাদের বাড়িতে আশ্রিতা মেয়ে। ও খুব হিংসে করে আমায়, তাই হয়তো আপনার মাঝে কোনো গরমিল পাকিয়েছিল। ও তাই নাকি? কিন্তু কাল পুকুর ঘাটে যখন তোমার সাথে কথা হলো তখন তো তোমার চোখে জল ছিল, আজ তুমি হঠাৎ এত বদলে গেলে। ওটা ওটা ছিল খুশির জল। শহর থেকে আসা একজন মানুষ আমার মতো গ্রামের মেয়ের সাথে কথা বলছে, এটা কি কম ভাগ্যের কথা নাকি? আবির বুঝতে পারছে কোথাও একটা বড় অমিল আছে। সে লক্ষ্য করে স্বর্ণের চাহনি আর কালকের কোমলের চাহনির মধ্যে আকাশ পাতাল তফাৎ।
ওদিকে কোমলকে সুমনা ঘরের ভেতর আটকে রেখেছে। কোমল জানালার শিক ধরে বাইরের দিকে তাকিয়ে কাঁদছে। বাবা মাঠের কাজে গেছে, মা খাবার দিতে গেছে। এই সময় তো আমার বাড়িতে অনেক কাজ পিসি। পুকুর থেকে জল আনা, দুপুরে রান্না করা, কত কি। অন্যদিন আমার সঙ্গে এমনটা করো না, আজ কেন তাহলে আমায় এভাবে বন্দি করে রেখেছো? বন্দি করে রাখবো না তো কি করবো বল দেখিনি। কদিন ধরেই দেখছি তোর বেশ পাখনা গজিয়েছে। সুযোগ পেলেই ওই মোড়লের ছেলের সঙ্গে দেখা করতে চলে যাস। সেজন্যই তো বন্দি করে রেখেছি, যেন ওই পুকুর ঘাটলায় তুই জল আনার বাহানা করে না যেতে পারিস। ওই আবিরের সঙ্গে তোর দেখাও যেন না হয়। আমি তো কোনো দোষ করিনি। কেন কেন এভাবে আমায় ঘরবন্দি করে রাখলে? স্বর্ণ সেই ফিতেটা নিয়ে ওনার কাছে গেল কেন? উনি যদি সত্যিটা জানতে পারে তবে আমায় যে মিথ্যেবাদী ভাববে। হে বিধাতা, তুমি আমায় পথ দেখাও। আমি কোনো অশান্তি চাই না, শুধু একটু শান্তিতে বাঁচতে চাই। যত ইচ্ছে তোর কান্না কর, তবে তুই যাই করিস না কেন আমি তোকে কিছুতেই ছাড়বো না। যতক্ষণ না স্বর্ণ আবিরের সঙ্গে কথা শেষে বাড়িতে ফিরে আসে ততক্ষণ অবধি। মহারাজ, রাজপুত্র প্রস্তুত হয়েছে ছদ্মবেশে গ্রামে যাওয়ার জন্য। রাজপুত্র সত্যিই প্রজাদের ভালো মন্দ তাদের কাছ থেকে বিচার করতে যেতে চান। আমি তো রাজপুত্রের কষ্ট হবে ভেবেই রাজপুত্রকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বলেছিলাম, কিন্তু রাজপুত্র যেহেতু নিঃস্বার্থভাবে প্রজাদের পাশে থাকতে চায়, তাহলে আমি আর বাধা দেব না। আসতে বলো রাজপুত্রকে আমার সামনে। যথা আজ্ঞা মহারাজ। রাজপুত্র, আপনি আসুন, আপনাকে মহারাজ ডাকছেন। এরপর ছদ্মবেশী সেই ছেঁড়া পোশাক পরিহিত রাজপুত্র মহারাজের সামনে এসে দাঁড়ায়। এই পোশাকে রাজপুত্রকে দেখে মহারাজ ভীষণ অবাক হয়ে যায়। এই পোশাকে কোনোদিন তোমাকে দেখব তা আমি স্বপ্নও ভাবিনি রাজপুত্র। বড় সাধ করে কেউ এমন পোশাক নিশ্চয়ই পরে না পিতামশাই, কিন্তু আমি পরেছি। যারা এমন পোশাক পরে জীবন কাটায় তাদের কষ্টটা ভাগ করে নেব বলেই। আপনি আমাকে শুধু অনুমতি দিন যে সকল মানুষদের কাছে কাছে গিয়ে তাদের দুঃখ কষ্টটা ভাগ করে নেওয়ার জন্য। ছদ্মবেশী রাজপুত্র কি প্রথম দিনেই মোড়লের পরিবারের রহস্য ধরতে পারবে? আবির কি পারবে স্বর্ণ আর কোমলের আসল পরিচয় বের করতে? সেটা জানতে চোখ রাখুন স্বর্ণকোমল গল্পের আগামী পর্বে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।